সবাইকে স্বাগত। আজ আমরা বাংলাদেশকে একটু অন্যভাবে দেখব, মানে কিছু সংখ্যার ভেতর দিয়ে। এই সংখ্যাগুলো কিন্তু শুধু ডেটা নয়, এগুলো এক একটা গল্প বলে। তো চলুন সেই গল্পগুলোই শোনা যাক। কিভাবে সম্ভব, তাই না? মানে পাট রপ্তানিতে ১ নম্বর, আবার সেই দেশেই কিনা ভাসমান স্কুল, ১২ কোটিরও বেশি ভোটার। এই সবকিছুর পেছনে কি আছে? চলুন সংখ্যা আর সাফল্যের আড়ালের সেই গল্পগুলোতেই ডুব দেওয়া যাক। তো প্রথমেই চলুন কিছু হেডলাইন নাম্বার দেখে নিই। এই সংখ্যাগুলো এক ঝলকে পুরো দেশের একটা ছবি তুলে ধরবে। শুরুতেই এই সংখ্যাটা দেখুন, প্রায় ১২.৫ কোটি। ভাবা যায়? এটাই কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের মূল শক্তি। আর এই বিপুল সংখ্যক ভোটারের কারণেই বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বড় গণতান্ত্রিক দেশগুলোর একটা। শুধু তাই নয়, এর সাথে নতুন যোগ হয়েছেন আরও প্রায় ১,৩৮,০০,০০০ ভোটার। মানেটা কি দাঁড়ালো? নির্বাচক মণ্ডলী এখন আরও তরুণ, আরও প্রাণবন্ত। দেশের ভবিষ্যৎ তো আসলে এই নতুন প্রজন্মের হাতেই। আচ্ছা, এবার একটু অর্থনীতির দিকে তাকানো যাক। বর্তমানে দেশের মানুষের গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে $২,৮২০ এই সংখ্যাটা কিন্তু এমনি এমনি আসেনি। এটা গত কয়েক দশকের টানা অর্থনৈতিক অগ্রগতির একটা পরিষ্কার প্রমাণ। তো দেশের অর্থনীতির চালিকা শক্তিটা আসলে কি? চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি। মানে বিশ্ব বাণিজ্যে যেমন সাফল্য আছে, তেমনি দেশের ভেতরের চ্যালেঞ্জগুলো কিন্তু কম নয়। এখানেই দেখুন দেশের অর্থনীতির দুটো একেবারে ভিন্ন দিক। একদিকে বাংলাদেশ পাট রপ্তানিতে বিশ্বে ১ নম্বর। এটা সন্দেহ না করলে একটা বিশাল অর্জন। কিন্তু ঠিক তার উল্টোপিঠেই রয়েছে আরেকটা বাস্তবতা। দেশের সবচেয়ে দরিদ্র জেলা হিসেবে উঠে এসেছে মাদারীপুরের নাম। এই বৈপরীত্যটাই আসলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার জটিল ছবিটা তুলে ধরে। বাণিজ্য আর ব্যবসার স্তম্ভ বলা যেতে পারে এই দুটো জিনিসকে। একদিকে আছে ১৭১টা নিবন্ধিত চা বাগান, আরেকদিকে ২৪টা স্থলবন্দর। চা তো আমাদের ঐতিহ্যবাহী একটা রপ্তানি পণ্য, আর স্থলবন্দরগুলো বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্যের জন্য লাইফ লাইনের মতো কাজ করে। আর একটা মজার ব্যাপার কি জানেন? বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। আবার সে আমেরিকা থেকেই সম্প্রতি গম আমদানিও করা হয়েছে। মানে এটা পরিষ্কার যে দুই দেশের মধ্যে একটা বেশ শক্তিশালী আর একে অপরের ওপর নির্ভরশীল বাণিজ্য সম্পর্ক রয়েছে। তবে এত অগ্রগতির পরেও একটা বড় চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে। দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার এখনও ১৪%। আর এই বহুমাত্রিক শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু টাকার অভাব নয়। এর মানে হল শিক্ষা, স্বাস্থ্য, ভালো থাকার সুযোগ, এই সব কিছু থেকেই পিছিয়ে থাকা। এটা নিঃসন্দেহে একটা বিরাট সামাজিক চ্যালেঞ্জ। আচ্ছা, অর্থনীতি থেকে এবার একটু রাজনীতি আর জনগণের কথায় আসি। চলুন দেখি এদেশের প্রাণবন্ত গণতন্ত্রের চালচিত্রটা ঠিক কেমন। জানেন কি বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত? ৫৩টা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৫৩টা। এই সংখ্যাটাই বলে দেয় যে দেশের রাজনৈতিক ময়দানটা কতটা বৈচিত্র্যময় আর সরগরম। আর শাসন ব্যবস্থার দিকে যদি তাকাই, তাহলে কিছু গুরুত্বপূর্ণ নাম সামনে আসে। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মোহাম্মদ ইউনুস, নবম পে কমিশনের চেয়ারম্যান হয়েছেন জাকির আহমেদ খান, আর ৯ জন সদস্যকে নিয়ে গড়া হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরাই এখন দেশের নীতি নির্ধারণে মূল ভূমিকা রাখছেন। গণতন্ত্রের কথা যখন হচ্ছেই, তখন নির্বাচন কমিশনের কথা তো বলতেই হয়। এটা এমন একটা সংস্থা যেটা সরাসরি সংবিধানের ১১৮ নম্বর অনুচ্ছেদ থেকে ক্ষমতা পায়। আর এই সাংবিধানিক ভিত্তিটাই কিন্তু একে একটা স্বাধীন আর শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে কাজ করার সুযোগ করে দেয়। তো রাজনীতি আর অর্থনীতির বাইরেও তো একটা দেশ থাকে, তাই না? চলুন এবার দেশের সংস্কৃতি, উদ্ভাবন আর বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বলা যাক। আচ্ছা, একটা বিষয় ভাবুন তো, যে দেশে বিল হাওড়ের মতো বিশাল বিশাল জলাভূমি আছে, যেখানে হয়তো শুকনো মাটির চেয়ে জলই বেশি, সেখানকার ছেলেমেয়েরা স্কুলে যাবে কি করে? প্রশ্নটা বেশ কঠিন, তাই না? কিন্তু ওর একটা অসাধারণ সমাধানও আছে। আর সেই সমাধানটা হলো চলন বিলের ভাসমান স্কুল। কি দারুণ একটা আইডিয়া ভাবুন! নিজেদের সমস্যার এমন একটা উদ্ভাবনী সমাধান যা এখন পুরো বিশ্বের নজর কেড়েছে। আর সেটারই স্বীকৃতি হলো এই ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার। এটা আসলে বাংলাদেশের মানুষের সৃজনশীলতা আর যে কোনো প্রতিকূলতাকে জয় করার মানসিকতার একটা দুর্দান্ত উদাহরণ। সংস্কৃতির জগতে যদি চোখ রাখি, তাহলে আমাদের ড্রিম নামে একটা শর্ট ডকুমেন্টারির কথা বলতেই হয়। সম্প্রতি যে জুলাই বিপ্লব হল, সেখানে প্রবাসীদের কি ভূমিকা ছিল সেটাই তুলে ধরা হয়েছে এখানে। এটা ভবিষ্যতের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। এবার আসি বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থানে।
একটা দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা দিয়ে বোঝা যায় সেই দেশের নাগরিকরা কতটা সহজে বিভিন্ন দেশে যাতায়াত করতে পারে। তো সেই শক্তিশালী পাসপোর্ট সূচকে ২০২৫ সালের হিসাবে বাংলাদেশের অবস্থান ১০০তম। এটা দেশের গ্লোবাল কানেক্টিভিটির একটা চিত্র তুলে ধরে, যদিও এখানে উন্নতির আরও অনেক সুযোগ রয়েছে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? একদিকে একটা গতিশীল অর্থনীতি, আরেকদিকে বিশাল এক তরুণ আর সক্রিয় নির্বাচক মণ্ডলী, একদিকে উদ্ভাবনী শক্তি, অন্যদিকে কিছু সামাজিক চ্যালেঞ্জ। এই সব সংখ্যা, এইসব সম্ভাবনা আর চ্যালেঞ্জগুলো একসাথে মেলালে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক কোন পথে এগোবে? প্রশ্নটা রইল, এর উত্তর হয়তো সময় আমাদের দেবে।